মুখমণ্ডলের বিভিন্ন ধরনের ট্রমা থেকে শুরু করে জন্মগত ত্রুটি এবং শরীরের বিভিন্ন অংশের প্লাস্টিক সার্জারি অথবা যে পুনর্গঠন করা হয়ে থাকে সেটি কিন্তু চিকিৎসা বিজ্ঞানের এক অত্যাধুনিক এবং জীবন পরিবর্তনকারী একটি ক্ষেত্র। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে মুখমণ্ডলের ভেতরের অংশে জটিল কিছু সার্জারি করা হয়ে থাকে এবং তার পরবর্তী সময়ে একই সাথে প্লাস্টিক সার্জারি করা হয়ে থাকে এবং এই ধরনের সার্জারির ক্ষেত্রে কতটুকু আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং সেগুলোর মেনটেনেন্স বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু ভালোভাবে হচ্ছে এবং এই সেক্টরটাতে বাংলাদেশের অগ্রগতি কতটুকু, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এবং একজন রিকনস্ট্রাকটিভ বা প্লাস্টিক সার্জন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির বিশেষ আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল ও প্লাস্টিক সার্জারির অগ্রগতি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সহযোগী অধ্যাপক ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন AKM মনিরুজ্জামান সানি, সহকারী অধ্যাপক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমে ডক্টর ওয়াহিদুল ইসলাম প্রিন্স আপনার কাছ থেকে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। আপনি একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশে ম্যাক্সিলোফেশিয়াল সমস্যার বর্তমান চিত্রটা আসলে কোন পর্যায়ে রয়েছে? আচ্ছা, আমরা যদি এটাকে খুব ব্রড হেডিংয়ে বলতে চাই, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বেশ অনেক বছর যাবতীয় বেশ অ্যাডভান্সমেন্ট করছে, বাংলাদেশ অ্যাডভান্স হচ্ছে। প্রায় আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে প্রায় 300-র উপরে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছে, যেটা হয়তো অনেকে জানেও না। এখন ওনারা কি করেন, কি ধরনের কাজ করেন? বেসিক্যালি ট্রমা, যে বাংলাদেশে তো আপনি জানেন যে প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তারপর হচ্ছে যে পলিটিক্যাল ভায়োলেন্স থাকে, বিভিন্ন রকম ভায়োলেন্স থাকে, এগুলোতেও ফেসের বিভিন্ন যে হাড়গুলা সেগুলা ভেঙে যায় এবং খুব বাজেভাবে ভাঙে এবং ফেস পুরো ডিফর্মড হয়ে যায়। এবং আপনি জানেন যে ফেস যদি ডিফর্মড হয়ে যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বা পলিটিক্যাল ভায়োলেন্স, ইন দ্যাট কেস শুধু তার অ্যাস্থেটিক ম্যাটারটা এখানে ইম্পর্টেন্ট না, তার ফাংশনে হ্যাম্পার হয়, সে খেতে পারে না, চোখে দেখে না, নাক এলোমেলো হয়ে গেল, মুখ বেঁকে গেল। তো এই ধরনের অ্যাডভান্স ট্রমাগুলো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা খুব সাকসেসফুলি বাংলাদেশে এগুলো ম্যানেজ করছেন। আচ্ছা, জন্মগত ত্রুটিটাও তো অনেক সময় আমরা দেখতে পাই। হ্যাঁ, জন্মগত কিছু বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা আরেকটা যে বড় যে বিষয় নিয়ে ডিল করে সেটা হচ্ছে ক্যান্সার। আপনারা জানেন যে ওরাল ক্যান্সার ইজ এ বাংলাদেশে হচ্ছে সেকেন্ড ইন মেল অ্যান্ড থার্ড ইন ফিমেল লিডিং ক্যান্সার ইন বাংলাদেশ। মানে বডির যত ক্যান্সার হয় তার মধ্যে ওরাল ক্যান্সার ছেলেদের মধ্যে হচ্ছে দ্বিতীয় এবং মেয়েদের মধ্যে যে তৃতীয় লিডিং ক্যান্সার। কতটুকু প্রিভিলেন্স? এভরি ইয়ার বাংলাদেশে প্রায় 7,000 ওরাল ক্যান্সারের পেশেন্ট ডায়াগনোজ। তার মানে দিন দিন এই সংখ্যাটা এটা বাড়ছে কারণ আপনার আমাদের ফুড অ্যাডাল্টারিজম, এনভায়রনমেন্ট, সব কিছুর কারণে এগুলো পান, সুপারি, জর্দা এগুলো খায় বাংলাদেশের মানুষরা। সো এইটাও একটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা ডিল করে, যেমন গালের মধ্যে ক্যান্সার হলো, জিহ্বায় ক্যান্সার হলো, ঠোঁটে হতে পারে। এইটাও এই ধরনের পেশেন্টরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ইনভেরিয়েবলি সার্জারি করে। আরেকটা থার্ড হচ্ছে বিভিন্ন জন্মগত ত্রুটি। অনেকে দেখবেন চোয়ালটা বাঁকা থাকে, চোয়ালটা পেছনের দিকে থাকে, মুখটা চ্যাপটা থাকে, মুখটা ছোট থাকে, ধরেন ডিফর্ম থাকে ফেস, জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা থাকতে পারে, ফেশিয়াল বিভিন্ন ক্লেফ থাকে, বিভিন্ন ধরনের ফেশিয়াল ডিফর্মিটিস থাকে, যেগুলো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা ডিল করে। আর মুখের টিউমার তো আছেই, আদার্স তো অনেক ধরনের ডিজিজ আছে যেগুলো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা ডিল করে। সো বেসিক্যালি এই তিনটা ব্রড হেডিংয়ে যদি আমি বলতে চাই, এই তিনটাই মেইনলি ডিল করে আর কি। আচ্ছা, আমি আরও জানবো আপনার কাছ থেকে যে আসলে আরও কত ধরনের ম্যাক্সিলোফেশিয়াল সমস্যাগুলো হয়ে থাকে, কী ধরনের সার্জারি আপনারা করে থাকেন। আমি প্লাস্টিক সার্জন যেমন সানি, আপনার কাছে একটু জানতে চাই, প্লাস্টিক সার্জারি মানে কিন্তু মানুষের একটা বদ্ধমূল একটা ধারণা বা মিসকনসেপশন আমরা বলতে পারি যে এটা শুধুমাত্র ফেসের এই অংশে শুধু করা হয়ে থাকে, সেটা সৌন্দর্য বর্ধনের জন্য। কিন্তু প্লাস্টিক সার্জারি তো আসলে অনেক ধরনের বিভিন্ন সার্জারি পরে রিকনস্ট্রাকশনের জন্য তো প্লাস্টিক সার্জারি করা হয়ে থাকে। এই বিষয়ে আপনার মতামতটা কি? আসলে শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতেই প্লাস্টিক সার্জারির সাথে প্রথম যেই পরিচয় হয় মানুষের, সেটা কিন্তু সিনেমার মাধ্যমে। সিনেমা অথবা সিরিয়াল অথবা এই টাইপের, যে নায়কের চেহারা পরিবর্তন করে আরেকজনের চেহারা বসিয়ে দিচ্ছে, অমুকের চেহারা চুরি করে আরেকজন নিজের চেহারা বসিয়ে দিচ্ছে। দ্যাটস ওয়াই সাধারণ মানুষের, এটা শুধু বাংলাদেশে না, ইভেন ইন আমেরিকাতেও কিন্তু সাধারণ মানুষের প্রথম ইন্ট্রোডাকশন থ্রু মুভি। তো
এটা একটা জেনারেল কনসেপ্ট যে না চেহারা পরিবর্তন, চেহারা সৌন্দর্য বর্ধন এগুলোর সাথে মনে হয় প্লাস্টিক সার্জারি রিলেটেড। ডেফিনেটলি এগুলোর সাথে প্লাস্টিক সার্জারি রিলেটেড, কিন্তু যখন শরীরের কোনো টিস্যু মোল্ড করে শরীরের অন্য কোনো জায়গা পুনর্গঠন করা হবে সেটাই কিন্তু প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারি ইজ নাথিং বাট মোল্ডিং। অর্থাৎ একজন ভাস্কর যেমন ভাস্কর্য তৈরি করে সেই আর্টটাই হচ্ছে প্লাস্টিক সার্জারি, সেটা আপনি বডি টিস্যু দিয়ে তৈরি করবেন। তো সৌন্দর্য বর্ধন তো এর মধ্যে পড়েই যাচ্ছে, যেহেতু আপনি বডি টিস্যু মডিফাই করে সুন্দর করার চেষ্টা করছেন। এর বাইরে ধরুন কোথাও একটা ক্ষত আছে, সেটাকে তো আপনার শরীরের টিস্যু দিয়ে কাভার করতে হবে, তো সেটাও কিন্তু প্লাস্টিক সার্জারি। যখন কোনো ফরমেশন অর্থাৎ কোনো কিছুর যে আকার আকৃতি নষ্ট হয়ে যায় সেটা যখন পুনরায় ঠিক করতে হয় সেটাও কিন্তু প্লাস্টিক সার্জারি। আবার কোনো ফাংশন যখন নষ্ট হয়ে যায়, যেমন হাতের অনেক সময় টেন্ডন ফাংশন নষ্ট হয়ে যায়, লিম্ব ইনজুরি বা লিম্বের যে সার্জারিগুলো সেগুলোও কিন্তু প্লাস্টিক সার্জারি, কারণ আপনি বডি টিস্যু মডিফাই করে ফাংশনটাকে ফেরত আনছেন। আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক্স, সেটা হচ্ছে আপনি বডি টিস্যু মডিফাই করে সৌন্দর্য বর্ধন করছেন। অর্থাৎ আপনি যখনই বডি টিস্যুকে মোল্ডিং করে নতুন করে আরেক জায়গায় সেটাকে কাভার করবেন বা সেটাকে অগমেন্ট করবেন বা সেটাকে রিকনস্ট্রাক্ট করবেন, প্রত্যেকটাই কিন্তু প্লাস্টিক সার্জারি। আচ্ছা, অর্থাৎ এই যে আমরা অ্যাস্থেটিক ট্রিটমেন্টের কথা আমরা শুনে থাকি, আবার প্লাস্টিক সার্জারি, অনেকেই একটু কনফিউজ থাকে যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হচ্ছে একেবারে ভিন্ন একটি বিষয় আর প্লাস্টিক সার্জারি হচ্ছে একেবারেই ভিন্ন আরেকটি বিষয় অ্যাস্থেটিকের থেকে। সো এটার মধ্যে আসলে কোনো ডিফারেন্স আছে কিনা? এস্থেটিক ইজ এ সেন্স, এটা একটা প্লাস্টিক সার্জারির সেন্স হচ্ছে এস্থেটিক্স। যে প্লাস্টিক সার্জন যখন একটা কাজ করবেন সেটাতে এস্থেটিক সেন্স থাকতে হবে। আচ্ছা, কিন্তু আমরা প্রচলিত অর্থে বিউটি পার্লার টাইপ যে চিন্তাগুলো করি, যে গলির মোড়ে মোড়ে লেজার সেন্টার, গলির মোড়ে মোড়ে বিউটিফিকেশন সেন্টার, এগুলো আসলে প্লাস্টিক সার্জারি না, এগুলো বিউটি পার্লারই। তো এস্থেটিক ইজ এ সেন্স, যে প্লাস্টিক সার্জনের এই সেন্সটা থাকতে হবে যে আমি এটা করবো, এটা সুন্দর হবে। একজন মানুষ আমার কাছে এসেছেন, তার নাক সুন্দর করতে, চোখ সুন্দর করতে, কান সুন্দর করতে, এই সেন্সটা আমার থাকতে হবে যে আমি কিভাবে এই সৌন্দর্যটা বর্ধন করতে পারবো। কিন্তু বিউটিফিকেশন সেন্টার ইজ এ ভেরি ডিফারেন্ট কনসেপ্ট, সেটা বিউটি পার্লার টাইপের একটা বিষয়। স্পেশালি যখন দেখা যায় কোনো প্লাস্টিক সার্জন অথবা কোনো কোয়ালিফাইড এস্থেটিক কনসালটেন্ট ছাড়া যে সেন্টারগুলো রান করে, সেগুলো আসলে বিউটি পার্লার টাইপের। আমরা আজকে চেষ্টা করব আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনা করার মাধ্যমে যে এই যে প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে যে বিউটিফিকেশনের একটা বিষয়, সেখান থেকে এটি যে আসলে অনেক অনেক বিশাল পরিসরে যে আসলে কাজ করে থাকে সেটি আমরা আজকে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আমি ওয়াহিদুল ইসলাম প্রিন্স, আপনার কাছে একটু জানতে চাই, আপনি একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে অনেক ধরনের সার্জারি করে থাকেন, তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট সার্জারির জন্য ব্যবহার করা হয়ে থাকে বা যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো কি আসলে পর্যাপ্ত বা আধুনিক? আসলে ইন ওয়ান সেন্স আমরা যখন বাংলাদেশে এই ধরনের কাজগুলো শুরু করলাম, এখন ধরেন আমি অপারেশন করতে গিয়ে দেখলাম যে ধরেন আমি একটা মানুষের গাল কেটে ফেলে দিলাম বা জিভ কেটে ফেলে দিলাম, তো সেটা কেটে ফেলে দিলেই তো হবে না ক্যান্সারের জন্য, বা ধরেন ট্রমার কারণে তার মুখ ক্ষতবিক্ষত হয়ে গেল। আপনি রিসেন্টলি যে 24-এর যে ভায়োলেন্স, সে ভায়োলেন্সও দেখবেন, আই হ্যাভ ডিল সো মেনি পেশেন্টস, অনেক পেশেন্ট আমি ডিল করেছি যাদের ধরেন স্নাইপারের গুলি লেগে বা একটা খুব হেভি ওয়েপেনের গুলি লেগে দেখা যায় যে গালের একটা অংশ দিয়ে ঢুকে জিপ টিপ সহ চোয়াল নিয়ে দিক দিয়ে বের হয়ে গেছে। এখন ইয়াং বয় 21 or 22, এখন ধরেন এই ধরনের পেশেন্ট কোথায় যাবে? যখন ব্যাপারটা হ্যাপেন হয় তখন তো আপনি বিদেশে দৌড় দিতে পারবেন না, বাংলাদেশে তার ট্রিটমেন্ট করতে হবে। তো এরকম সো মেনি পেশেন্টসদের আমরা ঢাকা মেডিকেল অপারেশন করেছি এবং যারা বিভিন্ন হাসপাতালে ঘুরে টুরে পরে আমাদের কাছে আসছে। আচ্ছা, অ্যান্ড যখন এই ধরনের পেশেন্ট আসে আসলে অ্যাকচুয়ালি সবাই ডিশোল্ডারিং করতে চায়, কেউ এটা রিস্ক নিয়ে যে করবে সেটা করতে চায় না। তো আমি সার্জারি করতে গিয়ে দেখলাম যে এই যে শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলে দেওয়ার পর বা ডিফর্মড হয়ে যাওয়ার পর তার তো রিকনস্ট্রাকশন দরকার। তো আমি চিন্তা করলাম আমার শুধু প্রাইমারি কাজ করলে হবে না, আমার রিকনস্ট্রাকশন ও ট্রেনিং লাগবে। তো ফ্রম দ্যাট সেন্স আমি নিজেকে ডেভেলপ করছি যে ম্যাক্সিলোফেশিয়াল রিকনস্ট্রাকশন কীভাবে করা যায়, এবং
সেটা আমি ট্রেন্ড আপ করার জন্য বাংলাদেশ শুধু ছিল না, আমি বাইরে অনেক দেশে গেছি, আমেরিকা, সিঙ্গাপুর, হংকং, অনেক দেশে ট্রেনিং করে দেন, নিজেকে ডেভেলপ করছে যে বাংলাদেশের এই মানুষগুলোকে আমার হেল্প করতে হবে। কিন্তু এই জায়গাটা আমার একটা প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগতভাবে দেখা যায় অনেকেই বাইরে থেকে বিশেষায়িত কিছু ডিগ্রি বা বিশেষ কোনো ডিগ্রি হয়তো নিয়ে আসছেন, কিন্তু বাংলাদেশে সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিন্তু সেই পরিবেশটা, সেই অপারেশন থিয়েটার, সেই ইকুইপমেন্টসটা কিন্তু থাকছে। আসলে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আপনি যদি ওইটার উপরই মেইন ফোকাস করেন যে বাংলাদেশে কিছু নাই, তাহলে তো কখনোই ডেভেলপ হবে না। এখন আমেরিকাতে যেটা আছে সেটা নিশ্চয়ই বাংলাদেশে আপনি একদিনে এটা তৈরি করে ফেলতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু স্টার্ট দ্যাট। আমরা সেটা শুরু করেছি এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা লাস্ট বেশ কয়েক বছরে প্রায় এরকম মেজর অনেক রিকনস্ট্রাকশন আমরা করেছি। ধরেন জিপ চলে গেল বা নিচের চল, আপনি একটা জেনে অবাক হবেন যে 24-এর আন্দোলনে একটা ছেলের এরকম একটা অবস্থা ছিল, 21 ইয়ার্স ওল্ড, তার গালের অংশও চলে গেছে, এই নিচের যে চোয়ালটা প্রায় 100 টুকরা হয়েছে, আচ্ছা, জিভের অংশ চলে গেছে। এখন সেই রুগীকে আমি তো ফেলে দিলে তো এই ইয়াং ছেলে মারা যাবে, সে খেতে পারবে না, কিছুই করতে পারবে না, কথা বলতে পারবে না। তখন আমরা সেই ছেলেকে হাতের থেকে মাংস নিয়ে প্রতিস্থাপন করে তার গাল তৈরি করেছি, জিহ্বা তৈরি করেছি, তার পায়ের থেকে হাড় নিয়ে তার চোয়াল তৈরি করেছি, নাও হিস ওকে। সো এই কাজগুলো যদি আমি এখন চিন্তা করি যে বিদেশে আমেরিকাতে যেভাবে হয় আমি এই দেশে এইভাবে করবো, তাহলে ইট ইস নট পসিবল। আমার যে লজিস্টিক সাপোর্ট আছে এটা দিয়ে আমি স্টার্ট করছি। আচ্ছা, আস্তে আস্তে ইট ইজ চেঞ্জিং, উই আর চেঞ্জিং এ লট। এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা প্রথমে এই ধরনের রুগী একটা অপারেশন করতে দেখা যেত, আমি প্রথম যখন এই অপারেশনটা করেছিলাম, পায়ের হাড্ডি মুখে প্রতিস্থাপন করেছিলাম 2014 সালে ঢাকা মেডিকেলে, তখন আমার 16 ঘন্টা লেগেছিল। কারণ তখন ট্রেন সিস্টার ছিল না, যারা আমাকে অ্যাসিস্ট করছে তারাও ট্রেন না। হঠাৎ করে দেখি পিছনে তাকায় দেখি সিস্টারও নাই, সিস্টারও চলে গেছে, বলে স্যার আমার তো 8 ঘন্টা ডিউটি, আমি আর থাকবো না। কিন্তু আমরা হাল ছাড়ি নাই, এবং সানি ও যে ও আর আমরা মিলে আমাদের টিম, আমরা উই আর ডুইং এ লট, তাই না সানি? আমরা প্রচুর কাজ করছি আমরা এই ধরনের, অ্যান্ড উই আর ফ্রিকোয়েন্টলি, এখন আমাদের টিম খুব শক্তিশালী। আপনি 2014 সালের কথা বললেন যে তখন যে আপনার যে 16 ঘন্টা সময় লাগলো একটা সার্জারির ক্ষেত্রে, এখন 2025 সাল, এই 25 সালে এসেও কি মনে হয় যে অনেক বেশি উন্নতি আসলে হয়ে গেছে? না, 2014 সালে আমরা যেটা 16 ঘন্টায় করছি এখন সেটা 8 ঘন্টায় করতে পারি। এটার কারণটা হচ্ছে এখন অনেক লজিস্টিক তৈরি হয়েছে, লজিস্টিক সাপোর্ট আছে, অনেক স্কিল ম্যান পাওয়ার তৈরি হয়েছে, জিনিসটা এখন প্রচলিত, অনেকে জানছে। কারণ ট্রেন ডেপেরও তো একটা ম্যাটার আছে। আর প্রথম তো আপনি এই ধরনের একটা কাজ শুরু করার পর ইকুইপমেন্টসগত সমস্যা, ফলো আপকে দিবে কে সবাই তো ওরিয়েন্টেড না। এখন আলহামদুলিল্লাহ যে কোনো জিনিস সেই শুরুতে তো এরকমই থাকবে। শুরুতেই তো খুব বেশি সুন্দর হয়ে যায় না, আস্তে আস্তে মানুষের আগ্রহ থাকলে, থাকলে, লেগে থাকলে অবশ্যই পসিবল। হ্যাঁ, হয়তো বা উন্নত বিশ্বের মতো এরকম লজিস্টিক না থাকলেও আমরা বাংলাদেশে যেসব অ্যাভেলেবল ম্যাটার আছে বা বিদেশ থেকে কিছু ধার করে এনে কিনে এনে আমরা মাশাআল্লাহ অনেক ডুইং ভেরি ওয়েল। এবং আমি তো দেখলাম যে উন্নত বিশ্বে ওরা যেসব টেকনোলজিতে, আমি একটা ইটালিতে একটা প্রেজেন্টেশন করেছিলাম যে বাংলাদেশের যে লজিস্টিক, এইগুলা দিয়েও আপনি যেটা আমেরিকাতে করেন সেই সার্জারি বাংলাদেশে পসিবল। কিন্তু এরপরও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু রোগীরা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। সেই বিষয়টি আপনার কাছে আরও বিস্তারিত জানবো। আমি ডক্টর সানি আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে একজন প্লাস্টিক সার্জন হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, কোন ধরনের প্লাস্টিক সার্জারি মানুষ সব থেকে বেশি করে থাকে বা কোনটার প্রতি মানুষ ইন্টারেস্ট একটু বেশি? আপনি যদি সংখ্যার দিক থেকে জানতে চান, বাংলাদেশে সবচেয়ে বেশি হয় রিকনস্ট্রাকটিভ সার্জারি। আচ্ছা, রিকনস্ট্রাকটিভ সার্জারি মিনস ধরেন একটা ট্রমা, একটা অ্যাক্সিডেন্ট হলো, তার শরীরের একটা অঙ্গ উড়ে গেল বা একটা অঙ্গের চামড়া মাংস উড়ে গেল, সেটাকে যে রিকনস্ট্রাক্ট করতে হবে শরীরের আরেক জায়গা থেকে চামড়া মাংস এনে, দ্যাট ইজ রিকনস্ট্রাকশন। আচ্ছা, এটা হতে পারে ক্যান্সার। আপনি ক্যান্সারটা কেটে ফেলার পরে, আমি যেরকম প্রিন্সেলের সাথে অনেকগুলো কেস করার সুযোগ পেয়েছি, যে ক্যান্সারটা কেটে ফেলে দেওয়ার পরে সেটাকেও কিন্তু আপনার শরীরেরই চামড়া মাংস দিয়ে কাভার করে আসতে হবে, সেটাও কিন্তু প্লাস্টিক সার্জারি। বাংলাদেশে আপনি যদি সংখ্যার কথা চিন্তা করেন, রিকনস্ট্রাকটিভ সার্জারির ক্ষেত্রটা অনেক বড়। আর অন্যান্য যে সার্জারি, প্লাস্টিক সার্জারির অন্য যে ব্রাঞ্চগুলো, সেগুলোর ক্ষেত্র আসলে অনেক বড়। যেমন ধরেন জন্মগত ত্রুটি, যেগুলো আঙুল জোড়া লাগা, আঙুল বেশি থাকা, ঠোঁট কাটা, তালু কাটা, কান না থাকা, নাক না থাকা, তো এগুলোও কিন্তু অনেক বেশি। আর এস্থেটিক্সটা হচ্ছে আপনার একটা জিনিস ধরেন আছে, কিন্তু আপনি সেটাকে আরেকটু সুন্দর করতে চান। এটা কিন্তু এমন না যে তার ছিল না বা তার জীবনযাপনে সমস্যা হচ্ছিল। তো এস্থেটিকটা অ্যাকচুয়ালি দেশের আর্থসামাজিক ব্যবস্থার সাথে রিলেটেড। এই জন্য যেসব দেশের আর্থসামাজিক অবস্থা একটু বেশি ভালো,
সেই সব দেশে এস্থেটিক তত জনপ্রিয়। আচ্ছা, এটা এটা খুব বেশি ভ্যারি করে দেশের আর্থসামাজিক অবস্থার উপরে। কিন্তু আপনি দেখেন ট্রমা, ক্যান্সার, জন্মগত ত্রুটি, এই সমস্যাগুলো কিন্তু গরিবদেরও হতে পারে, বড়লোকদেরও হতে পারে। কিন্তু এই যে মানুষের একটা যে বদ্ধমূল ধারণা নিয়ে বসে আছে যে প্লাস্টিক সার্জন মানে হচ্ছে, যেটি প্রথমেই বলছিলাম যে বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক বিভিন্ন তারা ট্রিটমেন্ট করে থাকে, কিন্তু এর বাইরে অনেকে কিন্তু যদি বলি যারা আসলে মিডিয়াতে কাজ করে, শোবিজে যারা কাজ করছে, তারা কিন্তু যে রাইনোপ্লাস্টি, নাকটাকে একটু শার্প করা বা চোয়ালটাকে একটু শার্প করা, এই ধরনের কাজগুলো করতে ইচ্ছুক। সো এই ধরনের কাজও কি আপনি করে থাকেন কিনা? এই ধরনের কাজ আমরা খুবই নিয়মিত করি এবং খুবই নিয়মিত করি। আর আরেকটা ব্যাপার বলা খুব জরুরি, আমরা একটা বড় ধরনের কাজ করি যেটা অ্যাকচুয়ালি পুরোপুরি এস্থেটিক্স না, সেটা তার জীবনযাপনের প্রয়োজন, সেটা হচ্ছে বডি কন্ট্যুরিং অথবা বডি শেপিং। যেমন ধরেন আগে মানুষ লাইপোসাকশন, অ্যাবডোমিনোপ্লাস্টি, ব্রেস্ট ইমপ্লান্ট, এইসব কথা চিন্তা করলে মনে করতো আমাকে মনে হয় থাইল্যান্ডে যেতে হবে বা দেশের বাইরে কোথাও থেকে করে নিয়ে আসতে হবে। কিন্তু এখন কিন্তু এটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি করছি এবং খুব রেগুলারলি করছি। এবং এটা কিন্তু এমন না যে এটা শুধুমাত্র অগমেন্টেশন, তার জীবনযাপন স্বাভাবিক ছিল। একটা মানুষের জীবনযাপনের সমস্যা হচ্ছিল, তার বডির যে শেপ, তার স্পেসিফিক কোনো জায়গার যদি তার বডির অন্যান্য স্ট্যাচারের সাথে কম্পিটেন্ট না হয়, অর্থাৎ অতিরিক্ত বড় হয়, অতিরিক্ত লুজ হয়, তো সেটা কিন্তু তার জীবনযাপনে বাধা দিচ্ছিল। সেটা কিন্তু আসলে তার জীবনটাকে অনেক সহজ করে দেয় এবং এটা কিন্তু আমরা রেগুলারলি করছি, বডি কন্ট্যুরিং বা বডি শেপিং। আচ্ছা, আমরা এই প্লাস্টিক সার্জারি এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি নিয়ে আরও অনেক কিছু জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম, যেমনটি বলছিলেন ডক্টর সানি, যে আসলে কী ধরনের প্লাস্টিক সার্জারি বাংলাদেশে হয়ে থাকে। আমি ডক্টর প্রিন্স আপনার কাছে এখন একটু জানবো, আপনি খুব পজিটিভভাবেই বলেছেন যে আমাদের বাংলাদেশে আসলে যে ধরনের ব্যবস্থাটা রয়েছে সেটা দিয়ে আমরা মোটামুটি আন্তর্জাতিক মানের সেবাটা কিন্তু চাইলেই দিতে পারি, তারপরও কিছুটা ঘাটতি রয়েছে। যেমন যারা শহরাঞ্চলে রয়েছে তারা সেই সুবিধাটা পাচ্ছে, কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, রুরাল পিপুল যারা, গ্রামে যারা থাকছে, তারা কিন্তু এই ধরনের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি যে সুবিধাটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু তারা পাচ্ছে না। তো এক্ষেত্রে আসলে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে আপনার জায়গা থেকে আসলে কি করা যেতে পারে? আচ্ছা, আমি আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি যে অ্যাসোসিয়েশন বাংলাদেশে আছে, ওটা সায়েন্টিফিক সেক্রেটারি। তো সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার এই বিষয়গুলো নিয়ে মুভ করা হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে শুরুতে এই সেন্টারগুলো শুধু ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ছিল, কিন্তু এখন কিন্তু সেটার ব্যাপ্তি অনেক। ঢাকা মেডিকেল কলেজে আমরা এটা গোড়াপত্তন করেছিলাম 2013 সালে। এখন এভরি ইয়ার এখানে 200 থেকে 300 মেজর সার্জারি হয় ঢাকা মেডিকেল কলেজে, এটা কল্পনাও করা যায় না। এখন এখানে এমএস কোর্স, এফসিপিএস কোর্স চালু হয়েছে। এবং আপনি শুনে খুশি হবেন যে শুধু ঢাকা মেডিকেল কেন, সোহরাওয়ার্দী মেডিকেল, রংপুর মেডিকেল, আমি রংপুর মেডিকেলে অপারেশন করতে গিয়েছিলাম। রংপুর মেডিকেলও যে সেট আপ আর ওখানে যে জনবল, ওই দিক দিয়ে ওইগুলো দিয়েও আমরা অনেক মেজর সার্জারি করতে পেরেছি। ওখানে আমরা একটা টাঙের ক্যান্সার ছিল, ওইটা আমরা কেটে ফেলে দিয়ে হাত থেকে নিয়ে লাগিয়ে দিয়েছি, এটা অনেক মেজর সার্জারি, বাট ইটস পসিবল ইন রংপুর। আমরা এরকম বেশ কয়েকটা করেছি। তারপরে সিলেটও এরকম সেট আপ হচ্ছে। চিটাগাং ইজ ভেরি গুড সেন্টার, তারাও খুব ভালো কাজ করতেছে। এছাড়াও আপনি সরকারি এগুলো ডিসেন্ট্রালাইজ হচ্ছে কিন্তু আপনি আস্তে আস্তে। এছাড়াও প্রাইভেট অনেক সেট আপ আছে, ওরাও খুব ভালো করতেছে। প্রাইভেট অনেক সেট আপেও এই ধরনের কাজগুলো খুব ভালো হচ্ছে। বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনও তারা ম্যাক্সিলোফেশিয়ালের টিমগুলা ভালো কাজ করছে। সেটা সিলেট হওয়া আসলে অধিকাংশ ক্ষেত্রে তাই দেখেছি যে কোনো ভালো ট্রিটমেন্ট, ভালো এনভায়রনমেন্টের জন্য কিন্তু আমরা প্রাইভেট হসপিটালগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করছি। অনেক বেসিক্যালি তো আপনার রুগীর ফ্লো তো সরকারি হাসপাতালে। একটা ছাত্র বা একটা ছাত্রী যে স্টুডেন্ট যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হবে, তার সরকারি হাসপাতালে সে কাজ না করলে আসলে প্রাইভেট হাসপাতাল থেকে ডেভেলপ করা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ আপনার রুগী তো লাগবে, আপনাকে পেশেন্ট লাগবে, পেশেন্ট তো সরকারি হাসপাতালে অনেক বেশি। এবং উই আর ভেরি গ্রেটফুল টু দ্য পিপল অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষ এবং রুগীদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কেন? কারণ বিদেশে এই ধরনের সার্জারি করার আমাদের সুযোগ এই বয়সে দিবে না।
আমরা থাউজেন্ডস অফ সার্জারি করেছি, যেটা হয়তো বিদেশে আমেরিকাতে বলেন বছর হয়তো বা 10টা 12টা সার্জারি করে। সিঙ্গাপুরে ওরা হয়তো বা অনেক বেশি হাইলাইট করে বিষয়গুলোকে, অনেক বেশি ফোকাস করে এই করছি ওই করছি। আমরা হয়তো আমাদের ডকুমেন্টেশনের জায়গায় পিছিয়ে আছি, কিন্তু আমাদের কাজের দিক দিয়ে কিন্তু পিছিয়ে নেই। মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের দেশে পেশেন্ট অনেক, এবং তারা আমাদেরকে এই সার্জারিগুলো করার অনুমতি দিচ্ছে, যার ফলে আমরা শিখতে পারছি, আমাদের স্টুডেন্টরা শিখতে পারছে, আমরা অ্যাডভান্সমেন্ট হতে পারছি। লজিস্টিকের কথা চিন্তা করতেছেন, সেই লজিস্টিক দরকার আছে, বাট এত ফ্যান্সি জিনিসের দরকার নেই। যেরকম চটকদারি বিষয়গুলো দেখায় বিদেশে, এত চটকদারি বিষয় দরকার নেই। আমাদের দেশে যে লজিস্টিক আছে এটা দিয়ে অনেক ভালো সার্জারি পসিবল। আমরা গ্রেটফুল টু দ্য পেশেন্ট, আমাদের দেশের রোগীদের প্রতি, তারা আমাদেরকে এগুলো করার সুযোগ দিচ্ছে। কিন্তু একই সাথে কিন্তু অনেক ছোটখাটো কিছু অভিযোগও থেকে থাকে যে তারা আসলে রোগীর সংখ্যা বেশি থাকার কারণে তারা সিরিয়াল পেতে তাদের দেরি হচ্ছে, ট্রিটমেন্ট পেতে তাদের দেরি হচ্ছে। তো সেই জায়গাটা তো একটা গ্যাপ রয়েছে, এবং সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আপনার কাছে কি মনে হয় যে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিশ্চয়ই এক্ষেত্রে একটা সুন্দর একটা স্ট্রাকচার গঠন করা উচিত? সেই বিষয়টি জানবো আপনার কাছে। আমি ডক্টর সানি আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের আসলে প্লাস্টিক সার্জারি হয়ে থাকে, এটার জন্য তো অনেক অত্যাধুনিক মেশিনের দরকার হয়। সেই অত্যাধুনিক মেশিনগুলোকেই বাংলাদেশে আসলে যেগুলো রয়েছে সেগুলোর মেনটেনেন্স ঠিকঠাক মতো হয় কিনা, বা সেই আন্তর্জাতিক মানের মেশিনগুলো বাংলাদেশে রয়েছে কিনা? আচ্ছা, আমি একটু আগে থেকে শুরু করতে যাচ্ছি এইভাবে। যেমন ধরেন, আপনি একটু আগে বললেন যে ইউরোপ আমেরিকায় যেই ধরনের সার্জারি হয় সেটা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে হচ্ছে কিনা। তো অনেস্ট কথা হচ্ছে এবং অনেক বেশি মাত্রায় হচ্ছে। ইউরোপে যে ঘটনাটা ঘটে, ধরেন একটা স্পেশাল সার্জারি করার জন্য তাদের প্রিপারেশনটা অনেক বড় থাকে। তাদের ধরেন সবচেয়ে ভালো সেন্টারটা সেটাতে যদি মাসে 10টা মাইক্রো সার্জারি হয়, তারা প্রত্যেকটা কেসের জন্য আলাদা করে বিশাল করে প্রিপারেশন নিচ্ছে। কিন্তু আমাদের যে সেট আপ, সেটা ঢাকা মেডিকেল কলেজ বলেন, জাতীয় বার্ন ইনস্টিটিউট বলেন, বা পঙ্গু হাসপাতাল বলেন, সেখানে কিন্তু সংখ্যার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় সেট আপের চেয়েও কিন্তু অনেক বেশি সার্জারি হচ্ছে। কিন্তু আমরা পিছিয়ে আছি একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদেরকে অল্প সময়ে অনেক পেশেন্টকে ডিল করতে হচ্ছে। তো এই জন্য দেখা যায় প্রস্তুতিটা একটু কম হচ্ছে, কিন্তু এটাকে আমরা ওভারকাম করি আমাদের পরিশ্রম দিয়ে। আপনি যে লজিস্টিক সাপ্লাইটা বললেন সেটা একটু কম থাকলেও সেটা কিন্তু পরিশ্রম দিয়ে ওভারকাম করা যায়। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই। ইউরোপ বা আমেরিকায় স্কিল বেস কাজগুলো যতটা না বেশি হয়, তার চেয়ে বেশি কিন্তু আমাদের এশিয়াতে বেশি হয়। এশিয়াতে কিন্তু লজিস্টিক সাপ্লাই ইউরোপ আমেরিকার চেয়ে কম। সেটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, ইভেন চায়নাতে তো অনেক অ্যাডভান্স কাজও হয়। তো তাদের লজিস্টিক সাপ্লাই কিন্তু ইউরোপ আমেরিকা থেকে কম, তাও কিন্তু তারা তাদের চেয়ে অনেক অ্যাডভান্স কাজ করছে তাদের স্কিলের মাধ্যমে। আমরাও সেই পথে এগাচ্ছি, ইভেন আমাদের আউটকামও কিন্তু অনেক বেশি ভালো। আর দ্বিতীয় কথাটা, আপনি আরেকটা কথা বললেন যেটা আমার মনে হলো যে একটু দর্শকদেরকে বলা উচিত, ঘটনাটা কি হচ্ছে। আমরা মনে করি যে না, আমাদের দেশে মনে হয় সিরিয়াল পেতে দেরি হয়। সরকারি হাসপাতালে একটা সিরিয়াল পেতে আমার 15 দিন 1 মাস লেগে গেল। আমি এটা ধরে নিলাম যে আমার খুব দেরি হচ্ছে। কিন্তু আপনি অবাক হবেন, ইউরোপে একটা নন অ্যাকিউট কেসের সার্জিক্যাল সিরিয়াল পেতে 2 থেকে 3 মাস লাগে। মানে এটা কেউ বিশ্বাস করবে না, কেউ যদি এটা এখন অনেকেই জানে যে বাইরের কান্ট্রিগুলোতে চট করে ডাক্তার দেখানোটা অনেক ডিফিকাল্ট। ইভেন আমাদের যে পেশেন্ট, এটার একটা বড় অংশ কিন্তু আমরা ইউরোপ থেকে পাই। তারা ছুটি নিয়ে প্লেনের ভাড়া করে এসে এখানে সার্জারি করে ফ্যামিলির সাথে 15 দিন 1 মাস কাটিয়ে ফেরত গেলেও কিন্তু তাদের যে খরচ হয় সেটা 4 ভাগের 1 ভাগ, এবং সেখানে তাকে হয়তো 2 মাস 3 মাস বসে থাকতে হতো। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটটা তো আসলে একটু ভিন্ন। আর্থসামাজিক অবস্থা এবং জনসংখ্যা সব দিক থেকে চিন্তা করে আসলে দেখা যায় যে পেশেন্টরা কিন্তু একটু ভুক্তভোগী হয়ে থাকে, কিছুটা ভুক্তভোগী হয়ে থাকে। এটা আসলে ইউরোপ আমেরিকার কম্পারিজনে না, এটা হচ্ছে আমাদের যেই আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড সেটার কারণে। সেটা তো আসলে সেটার ভুক্তভোগিতা আমরা সবাই। এখন সেই জায়গাটা থেকে আসলে আমরা কিভাবে এই বিষয়গুলোকে আসলে আমরা ওভারকাম করতে পারি, বের হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আমরা যত বেশি স্কিলের প্র্যাকটিস করব, যত বেশি মানুষকে ট্রেন্ড আপ করব। আমার এটা আশা করে লাভ নাই যে আমার আমেরিকা থেকে অত্যাধুনিক মাইক্রোস্কোপ থাকবে সবার ঘরে ঘরে, প্রত্যেকটা হসপিটালের আউটডোরে, এটা আশা করে তো লাভ নাই। আমাদের কাজ হবে মানুষকে, আমাদের ডাক্তারদেরকে, আমাদের জুনিয়রদেরকে, আমাদের ট্রেনিদেরকে, আমাদের নিজেদেরকে গ্রুমিং করা, ট্রেন্ড আপ করা। এটা একমাত্র উপায় যেটা দিয়ে আমরা জনগণকে একটা সেবা দিতে পারি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যারা MBBS পাস করছে, প্লাস্টিক সার্জারির দিকে আসলে কে কতটুকু ঝুঁকছে, বা প্লাস্টিক সার্জন হওয়ার মতো আসলে এই সংখ্যাটা আসলে কতটুকু?
এখন আমি যতটুকু জানি বাংলাদেশের কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রথম 2-3টা সাবজেক্টের মধ্যে প্লাস্টিক সার্জারিতে কিন্তু সংখ্যার দিক থেকে অনেক বেশি, কারণ এখন কিন্তু আমরা দেখেছি যে এখন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বা প্লাস্টিক সার্জারির প্রতি মানুষের কিন্তু এখন আগ্রহটা অনেক বেশি। প্লাস্টিক সার্জারির আগ্রহটা যেরকম অনেক বেশি, সেরকম একটা প্রস্তুতিটাও বেশি। প্রস্তুতিটা মানে লার্নিং কার্ভটা অনেক লম্বা। আচ্ছা, ধরেন আমি অন্য একটা সার্জারি ধরেন 2 বছর শিখে হয়তো 3য় বছর নিজে করতে অনেকে চেষ্টা করেন, কিন্তু প্লাস্টিক সার্জারির ইনিশিয়াল লার্নিং কার্ভটাই হচ্ছে 5-6 বছর। এরপর থেকে আস্তে আস্তে সময়ের সাথে 10-15 বছরে গিয়ে একজন খুব কোয়ালিফাইড প্লাস্টিক সার্জন আমরা পেতে পারি। আচ্ছা, এই বিষয়টা আমি আরেকটু বিস্তারিত আপনার কাছে জানবো যে আসলে একজন স্কিল প্লাস্টিক সার্জন হতে গেলে কি কি বিষয়ে তার মেনটেন করা উচিত, কি কি ধরনের ডিগ্রি সেটা বাইরে অথবা দেশের ভেতরেই আসলে নেওয়া সম্ভব কিনা, সেই বিষয়গুলো জানবো। আমি ডক্টর প্রিন্স আপনার কাছে একটু জানতে চাই, যেমনটা আপনি বলছিলেন যে এই যে ম্যাক্সিলোফেশিয়াল বিভিন্ন ধরনের সার্জারি আপনারা করে থাকেন, সেক্ষেত্রে রিকনস্ট্রাকটিভ কিছু সার্জারির দরকার হয় যেখানে প্লাস্টিক সার্জনদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা একটা টিম ওয়ার্ক। এই বিষয়ে আপনার কাছে একটু জানবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইটস এ টিম ওয়ার্ক, ডেফিনেটলি ইটস এ টিম ওয়ার্ক, বাট অ্যাকচুয়ালি আমি নিজেও অনেক রিকনস্ট্রাকশন করি, লট অফ রিকনস্ট্রাকশন, ফেসের রিকনস্ট্রাকশনগুলো আমি নিজেই করি বা ওরা টিমে থাকে অ্যান্ড জয়েন্টলিও করি। হ্যাঁ, তো কারণ ম্যাক্সিলোফেশিয়ালের একটা পার্ট আছে রিকনস্ট্রাকশন, ম্যাক্সিলোফেশিয়াল রিকনস্ট্রাকটিভ সার্জন। তো বাংলাদেশে ম্যাক্সিলোফেশিয়াল রিকনস্ট্রাকটিভ সার্জন ভেরি ফিউ, অল্প কিছু আছে। আমরা লাস্ট কাপল অফ ইয়ার্সে উই ডিড এ লট অফ কেস লাইক দিস। কারণ আপনি জেনে থাকবেন ম্যাক্সিলোফেশিয়াল রিকনস্ট্রাকটিভ কী ধরনের সার্জারি করি আমরা। ধরুন উই আর ডিলিং দ্য ক্যান্সার অফ ওরাল ক্যাভিটি, টাঙের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, ঠোঁটের ক্যান্সার। এখন এগুলো কেটে ফেলে দিচ্ছি, তখন আমাকে তো এটা কেটে ফেলে দিয়ে বসে থাকলেই হবে না। ওই পার্সনটাতে কথা বলতে পারবে না, খেতে পারবে না, দেখতে ভালো লাগবে না। তখন আমরা চিন্তা করলাম যেটা রিকনস্ট্রাকশন করতে হবে। ফ্রম দ্যাট সেন্স আমি চিন্তা করছি আমাকে ট্রেন্ড আপ করতে হবে রিকনস্ট্রাকশনে। আচ্ছা, শুধু আমাকে এই কাজগুলো করলে হবে না, এবং সেই প্রেক্ষিতে আমরা জিহ্বা, গাল, ঠোঁট এটা ফ্রিকোয়েন্টলি এখন করছি আমরা। আসলে আগ্রহটা কিভাবে তৈরি হয়েছে, সানি যখন কোর্সে ছিল তখন ও আমার আন্ডারে কোর্সে ছিল, ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্টেও 2 মান্থসের একটা প্লাস্টিক সার্জারি ট্রেনিং ছিল। সেখান থেকে ও চিন্তা করছে যে স্যার এটা তো আসলে জয়েন্টলি করার একটা বিষয়। ফ্রম ওখান থেকে ও পাস করছে, পরে আমরা জয়েন্টলি অনেক কাজ করি। মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্যার তখনই অনেক অ্যাডভান্স কাজ করতেন। আমরা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। আমরা বিরতির আগে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমি ডক্টর সানি আপনার কাছে একটু জানতে চাই যে আইসিইউ তো বাংলাদেশের বিভিন্ন হসপিটালে রয়েছে, সরকারি বেসরকারি। বিভিন্ন সার্জারির পরেই কিন্তু দেখা যায় যে আইসিইউতে না হচ্ছে, কিন্তু প্লাস্টিক সার্জারির পরে সেটার জন্য বিশেষায়িত কোনো আইসিইউ কি আসলে রয়েছে কিনা সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটালে? বাংলাদেশের মানুষ একটা জায়গায় খুব সৌভাগ্যবান, সেটা হচ্ছে বাংলাদেশে খুব বড় বড় 2টা সেন্টার আছে যেখানে বার্ন এবং প্লাস্টিক সার্জারি ওভারল্যাপ করে আছে। একটা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট। দুটাই কিন্তু মোটামুটি 500 বেডের হসপিটাল, এবং ওগুলো হাতে হাত ধরে বার্ন এবং প্লাস্টিক সার্জারি। বাংলাদেশে কিন্তু বার্নের চিকিৎসাটা প্লাস্টিক সার্জনদের ডিপার্টমেন্টের আন্ডারেই হয়ে থাকে। বিভিন্ন দেশে অনেক দেশে আছে এটা মাল্টিডিসিপ্লিনারি, কিন্তু বাংলাদেশে একটা সোললি প্লাস্টিক সার্জারির আন্ডারেই বার্ন ইউনিটগুলো। তো এই জন্য আমরা অনেক সুবিধা পাই, যেটা আসলে আমরা হয়তো অন্যান্য জায়গার একটা ডিপার্টমেন্ট হিসেবে হয়তো পেতাম না। যেমন এই 2টা হসপিটালেই তাদের নিজস্ব আইসিইউ আছে, বিশাল আইসিইউ। তো বার্নের রোগীর সাথে প্লাস্টিক সার্জারি রোগীদেরও যাদের পোস্ট অপারেটিভলি বা অন্য কোনো কমপ্লিকেশনের কারণে আইসিইউ সুবিধাটা লাগে, সেটা কিন্তু আমাদের এখানে আছে। আমরা অনেক সময় কিন্তু বলে থাকি যে প্লাস্টিক সার্জারি করব আমি, সেটা একটু ব্যয়বহুল হতে পারে। এটা কি আসলে কোনো মিথ কিনা, বা আসলেই সত্যি কিনা যে আসলে যে কোনো ধরনের সার্জারি করার ক্ষেত্রে যদি সেটা প্লাস্টিক সার্জারি হয় সেটা আসলে অনেক ব্যয়বহুল হয়ে থাকে? এটা একেবারেই সত্যি না। সত্যি না এই অর্থে, কারণ প্লাস্টিক সার্জারি তো অনেক ভাস্ট একটা ব্যাপার। যেমন ধরেন কারো পুড়ে গিয়ে একটা ক্ষত তৈরি হলো, এই যে বললাম বড় বড় 2টা হাসপাতালের কথা, এর বাইরে বাংলাদেশে যত সরকারি হসপিটাল আছে যেখানে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট আছে, কারো যদি বার্ন রিলেটেড কোনো উন্ড থাকে, বার্ন রিলেটেড কোনো রিকনস্ট্রাকশন প্রয়োজন হয়, উনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সেই সেবাটা পেতে পারেন। আচ্ছা, এর বাইরে ধরেন অনেকের ক্যান্সারের চিকিৎসা অনেক সরকারি হাসপাতালে প্লাস্টিক সার্জারি
ইউনিটগুলোতে যতটুকু সম্ভব ততটুকু সাধ্যের অতিরিক্ত গিয়ে করা হচ্ছে। কিন্তু এখন আপনি বলতে পারেন কারো এস্থেটিক অগমেন্টেশন প্রয়োজন, কেউ চিন্তা করছেন যে না আমি ব্রেস্ট এটি হয়তো চাই, সরকারি হসপিটাল বলে হয়তো বিনামূল্যে বা স্বল্প মূল্যে তারা করতে পারছেন, কিন্তু অনেক ক্ষেত্রে তো প্রাইভেট হসপিটালে প্লাস্টিক সার্জারি সেন্টার রয়েছে। আমি আসছি, এখন ধরেন এমন কিছু আপনার প্রয়োজন বা অর্থাৎ মানে পেশেন্টের প্রয়োজন যেটা অ্যাকচুয়ালি তার জীবন বাঁচার জন্য বা তার জীবনযাত্রার মান রক্ষার জন্য প্রয়োজন না, তার মনে হচ্ছে হ্যাঁ আমার পেটটা একটু ঝুলে গেছে, আমি একটু টাইটেনিং করতে চাই। এই ধরনের রোগীরা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেট সেট আপে আছে, তো সেক্ষেত্রে তো খরচের বিষয়টা আছেই। আবার ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একজন রোগী সরকারি হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু ওখানে গিয়ে যখন তাকে বলা হলো যে তাকে একটু ওয়েট করতে হবে, তিনি ওই ধৈর্যটা রাখতে পারলেন না। উনি বললেন যে না আমার দরকার নেই এত ধৈর্য ধরে বসে থাকার, আমি প্রাইভেটে করে ফেলবো। তো সেই ক্ষেত্রে খরচের ব্যাপারটা চলে আসে। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই ধরনের আপনি যেটা বললেন যে তার হয়তো টামি একটু স্যাগি হয়ে গেছে, সেটাকে তিনি ঠিক করতে চাচ্ছেন, অথবা অনেকে ব্রেস্ট লিফটিং করে থাকেন, ইজ দ্যাট লাক্সারি ট্রিটমেন্ট? এটাকে অ্যাকচুয়ালি এখন আমরা লাক্সারি বলি না, এটা একটা সময় লাক্সারি ধরা হতো, এখন আমরা এগুলোকে বলি সাইকোসোশ্যাল প্রবলেম। দ্যাট মিনস যিনি এটার মধ্যে দিয়ে যাচ্ছেন তার কিন্তু এটা নিড আছে। আপনাকে ওয়ান্ট এবং নিড এই দুইটা জিনিসের পার্থক্য বুঝলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। ওয়ান্ট মানে আমার একটা প্রয়োজন নাই কিন্তু আমি চাই, যেমন আমার এখন খুব ভালো এক কাপ কফি খেতে ইচ্ছা করছে, হয়তো এটা আমার প্রয়োজন নাই, এটা আমি চাই, কিন্তু আমার এখন পানি খেতে হবে, এটা হচ্ছে আমার নিড। এখন যার পেট ঝুলে গিয়েছে বা যার ব্রেস্ট ছোট হওয়ার কারণে তার আত্মবিশ্বাস উনি পাচ্ছেন না, আমার কাছে হয়তো মনে হচ্ছে এটা লাক্সারি, কিন্তু যাই এটার মধ্যে দিয়ে যাচ্ছেন তার কাছে কিন্তু এটা নিড। তার কাছে কিন্তু তার জীবনযাপনের জন্য, তার ব্যক্তিত্বের জন্য, তার পার্সোনালিটি বুম করার জন্য এটা প্রয়োজন। তো এটাকে অ্যাকচুয়ালি লাক্সারি বলাটা এখন আমরা ঠিক মনে করি না, আমরা মনে করি এটা একটা সাইকোসোশ্যাল প্রবলেম এবং এটাকে এবং এই ধরনের ট্রিটমেন্টের আগে নিশ্চয়ই আপনারা পেশেন্টের সঙ্গে আলোচনা করে নেন বা তাদেরকে কাউন্সিলিং করে নেন, সেটা কিভাবে করে নেন সেই বিষয়টি জানবো আমি। ডক্টর প্রিন্স, আপনার কাছে এখন একটু জানতে যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে বাংলাদেশে ফেশিয়াল ট্রমা বা কনজেনিটাল যে ডিফর্মিটিস যে চিকিৎসা, হ্যাঁ, এক্ষেত্রে প্লাস্টিক সার্জন এবং আপনাদের বোথলি আপনারা মানে জয়েন্টলি যদি আমরা বলি যে এটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করা যেতে পারে, এটা আসলে কি আসলে যদি আমরা মফস্বলের কথা চিন্তা করি বা অন্যান্য ঢাকার ভিতরে যে অন্যান্য হসপিটাল যেগুলো রয়েছে সেখানেও কি একইভাবে কাজ করা হয় বা করা উচিত কিনা? আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন আগের যে প্রেক্ষাপট ছিল যে প্লাস্টিক সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন শুধু ঢাকার মধ্যে কনফাইন ছিল, এখন ইজ নট লাইক দ্যাট। এখন অনেক প্লাস্টিক সার্জন বাংলাদেশে তৈরি হয়েছে, অনেক ম্যাক্সিলোফেশিয়াল সার্জন তৈরি হয়েছে, তারা কিন্তু দে আর নট কনফাইন টু ঢাকা, তারা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। এখন তারা যেখানে আছে সেখানেও তারা টিম ওয়ার্ক করে কাজ করে। এখন ধরেন আমি ফেসের একটা মুখ একজনের চ্যাপটা আছে বা নিচের যে চোয়ালটা সামনের দিকে আগানো আছে, এখন ধরেন এখানে প্লাস্টিক সার্জনরা সফট টিস্যুর উপরে কাজ করে, ধরুন উপরে সফট টিস্যুর উপর কাজ করলাম মানে গালের মাংস টাংস এগুলো, কিন্তু ভিতরে যে স্কেলেটাল ফ্রেমওয়ার্ক আছে সেটাকে যদি আপনি চেঞ্জ না করেন, উপরে যতই চেঞ্জ করেন কোনো লাভ হবে না। এই যে ভিতরে যে স্কেলেটাল যে ফ্রেমওয়ার্ক, যে বোনসের যে ফ্রেমওয়ার্ক, এই হাড়টাকে পেছনে নেওয়া বা এই উপরের চোয়ালটাকে সামনে আনা, ডানে বামে করা, এই কাজটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য অর্থোগনেথিক সার্জারি বলে। প্লাস্টিক সার্জনরা সফট টিস্যু কোনো কিছু লাগলে সেটার মধ্যে তুলির আঁচড় দেয়। সো ইটস এ টিম ওয়ার্ক, ইটস লাইক এ টিম ওয়ার্ক। অ্যান্ড এখানে বাংলাদেশে এই জায়গাগুলো অনেক ভালো ডেভেলপ করছে, প্লাস্টিক সার্জন ম্যাক্সিলোফেশিয়াল জয়েন্টলি অনেক কাজ করে, এবং শুধু ঢাকার মধ্যে কনফাইন না, ঢাকার বাইরেও সানিয়ার আমরা তো জয়েন্টলি অনেক কাজ করছি। আমি আরও একবার চিটগাঁয়ে অপারেশন করতে গেছি, একবার রংপুরে অপারেশন করতে গেছি, হোল বাংলাদেশে আমরা করি। এখন হ্যাঁ ইনিশিয়ালি হয়তো বা ওখানে গিয়ে লজিস্টিক কিছু থাকে না, আমরা ধরেই নেই থাকবে না, আচ্ছা, কিন্তু আমরা এগুলোর ব্যাকআপ নিয়ে নেই, যেগুলা পোর্টেবল কিছু ডিভাইস সেগুলো নিয়ে আমরা কাজ করি এবং সাকসেসফুলি আমরা করে আসতে পেরেছি। এবং এখন তো ভেরি র্যাপিডলি প্রোগ্রেসিং। এক সময় আমরা ম্যাক্সিলোফেশিয়াল রিকনস্ট্রাকশন মানে মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকশন, মানে মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকশন মিনস হচ্ছে রক্তনালী সহ, ধরেন আমি জিভ কেটে ফেলে দিলেন, হাত থেকে হাতে রক্তনালী সহ ট্রান্সফার করে সেই জিভটা তৈরি করে দিলেন, এটাকে বলা মাইক্রোভাস্কুলার, যেখানে ছোট রক্তনালীর জোড়া লাগাতে হয়। এগুলো এক সময় আমরা যখন করতাম ভেরি ডিফিকাল্ট ছিল, কারণ লজিস্টিক ছিল না, বোঝে না, হেল্প করবে কে, কিন্তু এক সময় আমরা বছরে 2টা অপারেশন করতাম, আর এখন আমরা উইকলি 2টা অপারেশন করি।
এই ধরনের আগে লাগতো 12 ঘন্টা থেকে 16 ঘন্টা, এখন আমরা 5-6 ঘন্টা হাসতে হাসতে আবার করে আমরা ফেলি। বলতে পারি আসলে এই সেক্টরটাতে আসলে সাকসেস রেটটাই অনেক বেশি। আপনি বলতে পারেন যে বিদেশে যেসব লজিস্টিক, বিদেশে রোবট, বিদেশে ভেরি কস্টলি, মানে আপনার ওই যে কি বলে মাইক্রোস্কোপ, ডেডিকেটেড অপারেশন থিয়েটার, ডেডিকেটেড সিস্টার, এভরিথিং, এবং তাদের যে প্রি অপারেটিভ যে অ্যাসেসমেন্ট, সেগুলো অনেক হাইটেক জিনিসপত্র ইউজ করে। জি, বাট বেসিক্যালি আমরা উইথ দিস লজিস্টিক তাদের সাকসেস, আপনি সাকসেসে আসেন, মূল বিষয়টা হচ্ছে আউটকাম, সাকসেস। তাদের এই লজিস্টিক নিয়ে তাদের সাকসেস হচ্ছে 97%। আর আমার দেশে যেখানে ডেডিকেটেড, আমি এই জায়গাটাতে আপনাকে আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে নিয়েছি। বিরতির পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিরতির আগে আমরা কথা বলছিলাম, যেমনটা আপনি খুব পজিটিভলি বলছেন যে বাংলাদেশে আসলে যা রয়েছে, যে লজিস্টিক রয়েছে, সেটাতেই মোটামুটি আমরা চমৎকারভাবেই কাজ করতে পারছি। কিন্তু বহির্বিশ্বে যেটা যেভাবে হচ্ছে, যে খুব চমৎকারভাবে যে সিস্টারদের যে সাপোর্ট বা ইকুইপমেন্ট সব কিছুই কিন্তু দেখা গেছে খুব খুব ভালো সিস্টেমে আছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে বহির্বিশ্বে যেই মানটা রয়েছে, সেই মানটা আমরা বাংলাদেশেও নিয়ে আসবো? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে না ব্যাপারটা তাও না। বাংলাদেশের এই সেক্টরে, হেলথ সেক্টরে যে অ্যাডভান্সমেন্ট, ইটস এ র্যাপিডলি প্রোগ্রেসিং। এখানে আপনারা ব্যক্তিগতভাবে এফোর্টটা দিচ্ছেন? বেসিক্যালি ব্যক্তিগত, এই যে বললাম, সরকার আমাদেরকে হাসপাতাল দিচ্ছে, সরকার আমাদের এই যে বাংলাদেশের মানুষ আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছে, এটা তো আমি বিদেশে পাচ্ছি না। ডক্টর সানি, আপনার কাছে একটু জানতে চাই যে একজন প্লাস্টিক সার্জন হিসেবে আপনি তো বলছিলেন যে আসলে বিভিন্ন ধরনের ট্রমা রিলেটেড বা রিকনস্ট্রাকটিভ বিভিন্ন ধরনের সার্জারি আপনারা করে থাকেন, এবং এর পাশাপাশি কিছু অ্যাস্থেটিক কাজও আপনারা করে থাকেন। সো এই ধরনের যে অ্যাডভান্স সার্জারিগুলো হচ্ছে, সেগুলো করার ক্ষেত্রে যেটা বাইরের কান্ট্রিতে এখন কিন্তু রোবোটিক বিভিন্ন সার্জারি, যেটি ডক্টর প্রিন্সকেও আমি বলছিলাম যে এই ধরনের টেকনোলজি বাংলাদেশে আসার ক্ষেত্রে কি আপনাদের কোনো ইনিশিয়েটিভ রয়েছে কিনা, বা স্বাস্থ্য বিভাগের প্রতি আপনাদের কোনো সুপারিশ পালা আপনারা প্রেজেন্ট আসলে করেছেন কিনা? প্রথম কথা হচ্ছে, জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যে হসপিটালটা, এটা কিন্তু অলরেডি একটা বিশ্বমানের হসপিটাল। জি, পৃথিবীর উন্নত বিশ্বের যেই প্লাস্টিক সার্জারি সেন্টারগুলোতে যেই ইকুইপমেন্টগুলো থাকে, যেই মেশিনারিজ থাকে, সব কিছু কিন্তু এখানে আনার চেষ্টা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, নাথিং ক্যান বিট দ্য হিউম্যান স্কিল। ডেফিনেটলি রোবট ভালো, কিন্তু এটাকে কিন্তু মানুষ তার স্কিল দিয়ে ওভারকাম করতে পারে। যেমন আমি প্রিন্সার বলছিলেন, আমিও বলছিলাম একটু আগে, যে ইউরোপ আমেরিকায় বিভিন্ন টেকনোলজি ডেভেলপ করার ফলে যেটা হয়েছে, তাদের কাজটা সহজ হয়েছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে তাদের কাজটা ভালো হয়েছে। দেখা যাচ্ছে আপনি একই কাজ অনেক কষ্ট করে এখানে করে আপনি কিন্তু প্রায় সমান একটা রেজাল্ট দিতে পারছেন। তাই আমরা কখনোই ডেফিনেটলি আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন তো থাকবেই যে আমরা যতটুকু সম্ভব উন্নত প্রযুক্তি ব্যবহার করার, কিন্তু তার মানে এই না যে প্রযুক্তির আশায় আমরা বসে থাকবো। আমরা কিন্তু আমাদের কাজগুলো করছি এবং বাংলাদেশ সরকার আমাদেরকে পুরোপুরি কোঅপারেট করছে, এবং আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। এটা তো প্রিন্স স্যারও বললেন যে জনগণ এখানে কেস এক্সপোজার বলি আমরা ঠিক, যে এত ডেন্সলি পিপল, যে ধরেন একটা ক্যান্সার রিকনস্ট্রাকশন, সে যে বললাম যে উন্নত বিশ্বের কোনো সেন্টারে হয়তো মাসে একটা হয়, সেখানে আমাদের ছোট ছোট ডিপার্টমেন্টেই দেখা যায় মাসে 15টা হয়। আপনি বুঝেন কিন্তু ব্যাপারটা, যে কেসের এক্সপোজারটা অনেক বেশি। আমাদের শিক্ষক, আমাদের বই কিন্তু আমাদের বই, যেটা উন্নত বিশ্ব এবং আমাদের মধ্যে কমন, এখন তার কোনো ব্যারিয়ার নাই। কিন্তু আমাদের যে শক্তি, সেটা হচ্ছে আমাদের প্রচুর কেস এক্সপোজার আছে, যেই শক্তিটা হচ্ছে আমাদের জনগণ, যেটা তাদের নাই। তারপরও কিন্তু দেখা যায় একটা লেভেলের মানুষ কিন্তু দেশের বাহিরে চলে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, বিশেষ করে প্লাস্টিক সার্জারির যদি কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা দেশে ট্রিটমেন্ট করতে কিছুটা তাদের শঙ্কা বা আস্থার একটু কম থাকে। তারা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে যেয়ে কিন্তু এই ধরনের রাইনোপ্লাস্টি, বা আমরা যদি বলি ব্রেস্ট লিফটিংয়ের কথা বা টামিটাকের কথা, এগুলো কিন্তু তারা দেশের বাইরে যেই কমফোর্ট ফিল করছে। তো এটা আসলে কেন? এটাই কমফোর্ট ফিল করার যথেষ্ট কারণ হচ্ছে, বাইরের দেশ যেই দেশগুলোতে ওনারা যাচ্ছেন, তাদের লম্বা একটা প্র্যাকটিসিং পিরিয়ড আছে, আর আমরা মাত্র শুরু করলাম হয়তো 10-15 বছর ধরে, যেগুলো বাংলাদেশে খুব অ্যাভেলেবেল হয়ে হচ্ছে।
তো এটা তো একটা ব্যাপার আছে, আমরাও তো বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করছি এবং আমরা খুব তাড়াতাড়ি এই বিশ্বাসটা অর্জন করে ফেলবো। এবং আপনি যেই কথাটা বললেন এটার সাথে আমি এটাও বলতে চাই, বাইরে থেকে প্রচুর রোগী কিন্তু আমাদের এখানে এসে টামি টাক করেন। প্রচুর ইউরোপ আমেরিকা থেকে মানুষ এসে কিন্তু এস্থেটিক অপারেশনগুলো করেন, ব্রেস্ট ইমপ্লান্ট করেন, ব্রেস্ট রিডাকশন করেন, লাইপোসাকশন করছেন, কারণ ওখানে ওদের ইন্স্যুরেন্স কিন্তু সব কাভার করে না। এখন এস্থেটিক ব্যাপারগুলো কিন্তু অনেক কিছুই ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে। আচ্ছা, তো আমাদের দেশে থেকে কিছু মানুষ বাইরে যাচ্ছেন, এটা যেমন সত্যি, বাইরের দেশ থেকেও আমাদের কাছে প্রচুর মানুষ আসছেন, এটাও সত্যি। আমরা সেই আস্থাটা তৈরি করতে পেরেছি দেখেই ওনারা আসছেন। এটা আমাদের জন্য অনেকটাই আশাব্যঞ্জক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর প্রিন্স, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, এই যে ম্যাক্সিলোফেশিয়াল বিভিন্ন ধরনের সার্জারি আপনারা করে থাকেন, এখানে তো কস্টিং তো একটা ব্যাপার, যে কস্টিংটা অনেকে বাইরে যেটা করছে সে একই খরচ, কিন্তু আসলে বাইরে যেরকম খরচ দেশেও কিন্তু একই খরচে হচ্ছে, তারপরেও কিন্তু মানুষ বাইরে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে যারা করছে সেই কস্টিংটার বিষয়ে একটু আসলে জানতে চাই। আমি প্রথমে একটু দ্বিমত পোষণ করছি আপনার সাথে যে কস্টিং একই না, আমাদের দেশে অনেক কম। আর আপনি ওই যে সানি যেটা বলছিল যে বিদেশে কেন চলে যায় বাংলাদেশের মানুষের চিন্তায় একটা পরিবর্তন আনতে হবে। কথায় কথায় বিদেশে ভালো হবে, বিষয়টা চিন্তার পরিবর্তন করতে হবে। এবং আমাদের প্রতি আপনাদের বাংলাদেশের মানুষের একটা ইকুয়েশন কিন্তু হয়ে গেছে যে আমি দেশে ট্রিটমেন্ট করে যে টাকাটা আমার খরচ হচ্ছে সে একই টাকাটা কিন্তু আমি থাইল্যান্ডে যেও করতে পারছি বা আমি ইন্ডিয়াতে যেও কিন্তু এটা কিন্তু টোটালি রং একটা ইনফরমেশন, সেটাই আপনার কাছ থেকে জানতে চাই যে এটা আসলে একটা ভুল ধারণা। রাইট, এই যে কস্টিং সেম, এটা টোটালি রং ইনফরমেশন। ধরেন আমি একটা সিম্পলি একটা উদাহরণ দিই, আমি একটা জিহ্বার ক্যান্সার হলো বা নিচে চোয়ালের ক্যান্সার হলো, গালের ক্যান্সার হলো, এই ধরনের সার্জারি বাংলাদেশে করলে রিকনস্ট্রাকশন সহ হসপিটাল স্টেইং সহ যেই কস্টিং হবে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 4 গুণ খরচ হবে। পাশাপাশি আপনার ইন্ডিয়াতে থাকতে গেলে 1 মাস আপনার পুরো ফ্যামিলি এখানে কাজ অফ, ওদের লজিস্টিক, থাকা টাকা সব মিলে একটা বিশাল অ্যামাউন্ট। কিন্তু এটা আমাদেরকে নিয়ে পজিটিভ নিউজ করতে হবে আপনাদের। আপনি কম্পারিজনে যান, ইউরোপ আমেরিকার কথা তো বাদই দিলাম, ওদের দেশে তো আমাদের 10 গুণ হবে, ইভেন আফটার ইন্ডিয়া তো আমাদের 4-5 গুণ বেশি। আমরা এত কম পয়সা বাংলাদেশে এই ধরনের সার্ভিস দিচ্ছে বাংলাদেশের সার্জনরা, এটা আপনাকে পজিটিভ নিউজ করতে হবে। আর আমাদের চিন্তায় চেঞ্জ আনতে হবে। এই চিন্তায় চেঞ্জটা কিন্তু একদিন আসবে না। কিছু মানুষ বিদেশে কি হচ্ছে না হচ্ছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, আমি বিদেশে ট্রিটমেন্ট করতে যাচ্ছি, এটা সে একটা প্রেস্টিজ মনে করে। ক্লিয়ার কথাটা। আর বাংলাদেশের আমরা হ্যাঁ, আমাদের ড্রব্যাকস থাকতে পারে, আমাদের ডাক্তারদের অনেক ড্রব্যাকস থাকতে পারে, আমাদের অনেক দুর্বলতার জায়গা থাকতে পারে, কিন্তু আমাদের সক্ষমতার জায়গা কিন্তু অনেক, আমাদের অর্জনের জায়গাও কিন্তু অনেক। ধন্যবাদ। আমরা কিন্তু আসলে আমাদের আজকের অনুষ্ঠানটির মাধ্যমে এই মেসেজটুকুই আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরকে এটা জানাতে চেয়েছি, যেই ধরনের মিসকনসেপশন নিয়ে তারা বসে আছে, যেমনটি আপনি খরচের কথা বললেন, যেমনটা আপনি ট্রিটমেন্টের কথা বললেন, যে বাংলাদেশে প্রত্যেকটা ট্রিটমেন্ট প্লাস্টিক সার্জারি কিন্তু অ্যাভেলেবল, কিন্তু তারপরেও কিন্তু মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে। সো আশা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কিন্তু একটা সঠিক ধারণা তারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং সঠিক কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ জানাই, খুব সুন্দরভাবে প্রোগ্রামটি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জনগণের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।